আলহামদুলিল্লাহ সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে প্রেস কনফারেন্সে। সম্মানিত বন্ধুগণ, এবারের নির্বাচন ছিল 24 পরবর্তী প্রথম নির্বাচন। 24-এর গণ অভ্যুত্থানে হাজার হাজার শহীদ এবং আহত হওয়ার বিনিময়ে যে বাংলাদেশ আমরা পেয়েছিলাম, আমরা আশা করেছিলাম এবার আমরা একটা ডেমোক্রেটিক পরিবেশে সুন্দর বাংলাদেশ পাবো, যে বাংলাদেশে নির্বাচন পরবর্তী সময়ে বিরোধী দল যারা হবেন তারা নির্বাচনকে ওয়েলকাম করবেন এবং ফলাফলকে ওয়েলকাম করে। অন্যান্যবার যেটা হইতো নির্বাচন পরবর্তী সময়ে সংঘাত, মারামারি, হরতাল এবং নৈরাজ্য সৃষ্টি হইতো, সেটার পরিবর্তে বিরোধী দলের ভূমিকায় থাকবেন। একই সাথে সরকারি দল বিজয় পরবর্তী ভাঙচুর, হত্যাকাণ্ড এবং অন্যান্য যেই অপরাধগুলো ইতিপূর্বে হতো সেগুলো এবার ঘটবে না এমন আশা করেছিলাম। কিন্তু আমরা নির্বাচনে এই একদিন সময়ের মধ্যে লক্ষ্য করেছি দুইটা চিত্র লক্ষ্য করেছি। একটা, প্রথমত নির্বাচনের পরপরই বিরোধী দলের জায়গা থেকে 11 দলীয় জোট তারা রেজাল্টকে ওয়েলকাম করে দুই একটা জায়গায় যে প্রশ্ন, সেই প্রশ্নগুলো লিগ্যাল এবং বিতর্কের জায়গায় এবং তাদের লিগ্যাল অ্যাপ্রোচে যাবে বলে তারা ঘোষণা দিয়েছেন, এবং অন্যান্য জায়গায় যে সংঘাত এবং নৈরাজ্য সৃষ্টি হওয়ার কথা ছিল সেটা রোধে তারা দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে ঘোষণা দিয়েছেন। এবং সরকারি দল থেকেও আমরা আশা করেছিলাম যারা সংখ্যাগরিষ্ঠ পেয়েছে তারা একটি দায়িত্বশীল ভূমিকা রাখবেন বলে আমরা প্রত্যাশা রেখেছিলাম। কিন্তু আমরা লক্ষ্য করেছি জায়গায় জায়গায় আমাদের শিক্ষার্থীরা এবং আমাদের শিক্ষার্থীদের পরিবার হতাহত হচ্ছে। আরও দুঃখজনক দিক হচ্ছে, এই সংবাদগুলো আগে যেভাবে একটি ঘটনা সংঘটিত হলে মিডিয়ায় আসতো, সেভাবে এবার আমরা ফ্যাক্ট চেক করে দেখি ঘটনা ঘটেছে, বাট মিডিয়ায় আসছে না, সংবাদপত্রগুলো সেভাবে পাবলিশ করছে না। সে জায়গা থেকে আজকে জরুরি সংবাদ সম্মেলনে আমরা আপনাদের সামনে কিছু ঘটনা, আমাদের অবজারভেশন এবং ঘটনা আপনাদের সামনে উপস্থাপন করার চেষ্টা করছি। সম্মানিত বন্ধুগণ, আপনারা দেখেছেন অলরেডি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, আরও বিভাগের শিক্ষার্থী 22 সেশনে পড়ছে রাকিবুল ইসলাম, তার উপর চাঁদপুরে এহসানুল হক মিলনের সন্ত্রাসীরা হামলা করেছে এবং শিক্ষার্থী এখন হাসপাতালে আহত অবস্থায় রয়েছেন। তারপর গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকাউন্টিং বিভাগের শিক্ষার্থী 20-21 সেশনের শিক্ষার্থী সাইমা আক্তারের মাকে রক্তাক্ত করেছে বিএনপি সন্ত্রাসীরা। তার বাবা এবং ভাই দুজনেই বিএনপির প্রার্থীকে ভোট না দিয়ে অন্য প্রার্থীকে ভোট দেওয়ার কারণে ধানের শীষে ভোট দেয় নাই কেন সেই জন্য তার পরিবারের উপর আক্রমণ করেছে। এবং আমাদের 22 সেশনের ইসলামিক স্টাডিজের শিক্ষার্থী, তিনি সুরেশন হলে থাকেন, মনিরুজ্জামান, যার শিক্ষার্থীর উপরে হামলা করেছে বিএনপিকে ভোট না দেওয়ার কারণে, বিএনপির পক্ষে না থাকার কারণে তার পরিবারের সদস্যটা তার বিরোধী দলীয় জোটের অর্থাৎ জামাত কিংবা অন্যান্য প্রার্থীদের এজেন্ট হওয়ার কারণে তার ফ্যামিলির উপর আক্রমণ করেছে। এইটুকুতে সীমাবদ্ধ নয় সংগ্রামী বন্ধুগণ, শুধু সাংবাদিক বন্ধুগণ, আক্রমণ হতাহতের মধ্য দিয়ে শেষ হয়নি। এখন পর্যন্ত তিনটি লাশ পড়েছে। ময়মনসিংহের হালুয়াঘাটে 9 বছরের শিশুকে আক্রমণ করে নিহত করেছে, হত্যা করেছে। তারপরে ধানের শীষের বিরুদ্ধে অবস্থান নেওয়ার কারণে মুন্সিগঞ্জে জসিমউদ্দিনকে পিটিয়ে খুন করেছে। বাগেরহাটে ধানের শীষের বিরুদ্ধে যাওয়ার কারণে ওসমান সর্দারকে নৃশংসভাবে হামলা করে খুন করেছে। এখন পর্যন্ত আক্রমণে 3 জনের নিহত হওয়ার সংবাদ আমরা পেয়েছি। এরপরে এই সংবাদগুলো পত্রপত্রিকা এবং সংবাদ মিডিয়াতে ঠিকঠাকভাবে আসেনি। এখন পর্যন্ত শতাধিক জায়গায় আক্রমণ হয়েছে, সংবাদগুলো এখনো মিডিয়া আসছে না। আমি কিছু সংবাদ আপনাদের সামনে উপস্থাপন করছি। 1, মুন্সিগঞ্জে ধানের শীষের সমর্থকদের হামলায় বিদ্রোহী প্রার্থী সমর্থক নিহত হয়েছে এবং অন্যরা আহত হয়েছে। 2, হারাগাছে মাইকে ঘোষণা দিয়ে এনসিপি নেতাকর্মীর উপর আক্রমণ এবং ভাঙচুর হয়েছে। 3, সিরাজগঞ্জে জামাত কর্মীর উপর হামলা এবং গুরুতর আহত হয়েছে অসংখ্য। কক্সবাজারে উত্তর হারবাঙে বিএনপির হামলায় জামাত কর্মীরা আহত হয়েছেন। ঝিনাইদহ 4, স্বতন্ত্র প্রার্থীর অফিসে হামলা এবং বাবা ছেলে সহ আহত 4। তেঁতুলিয়ায় এনসিপির নারী কর্মীর বাড়িতে হামলা এবং ভাঙচুর হয়েছে। তারপর ধানের শীষ এবং কলস সমর্থকদের সংঘর্ষে যেখানে হয়েছে সেখানে ধানের শীষে সন্ত্রাসী হামলায় নারী সহ আহত হয়েছেন 14। বিএনপি নেতার সংঘবদ্ধ হামলায় শিবির কর্মী আহত হয়েছে অসংখ্য জায়গায়, শিবির নেতা কর্মী আহত হয়েছে। দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার কারণে কুমিল্লায় বাড়িঘরে অগ্নিসংযোগ হয়েছে 3-4টা জায়গায়। তারপরে হচ্ছে শরণখোলায় বিএনপির হামলায় জামাত শিবির এবং এনসিপির এখন পর্যন্ত 40 জন আহত হয়েছে। সন্দ্বীপে বিএনপির হামলায় জামাত শিবিরের নেতাকর্মীরা আহত হয়েছে। পঞ্চগড়ে বাড়িঘরে এবং ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করেছে। চকরিয়ায় বিএনপির হামলা করেছে, বিএনপির সংঘবদ্ধ হামলা জামাত শিবিরের এবং এনসিপির নেতাকর্মীরা আহত হয়েছে। ছাত্রদল কর্মীরা এর বাইরে আক্রমণ গাইবান্ধায় সনাতন ধর্মাবলম্বীর উপর আক্রমণ করেছে। তারপরে এর বাইরে বিরামপুরে পুলিশ এজেন্টের উপরে বাবা পুলিশ এজেন্ট হওয়ার কারণে তাদের পুরো পরিবারের উপর বিএনপি আক্রমণ করেছে। তেঁতুলিয়ায় বিএনপি কর্মীদের হামলায় এনসিপি এবং জামাত নেত্রী আহত হয়েছে এবং তাদের ঘরবাড়ি ব্যবসা বাণিজ্য ভাঙচুর করেছে। তারপর তেঁতুলিয়ায় সেমভাবে ভাঙচুর হয়েছে। ভোলায় বিএনপির হামলায় বেশ কয়েকজনের বাড়িতে তাণ্ডব চালানো হয়েছে বিএনপির পক্ষ থেকে এবং আক্রমণ করা হয়েছে। ফেনীতে বিএনপির নেতাকর্মীদের হামলায় দাঁড়িপাল্লা প্রতীকের সমর্থকদের বাড়িঘর এবং ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করেছে। বাগেরহাটে বিএনপির কর্মীদের হামলায়
বেশ কয়েকজন আহত এবং ব্যবসায়ী আহত হয়েছে। তারপর ফুলগাজীতে ছাত্রদল নেতার হুমকি জামাত কর্মীদের এবং বাড়িতে এবং দোকানপাটে হামলা করেছে। ফুলগাজীতে হামলা চলেছে। সেনবাগে ছাত্রদল সভাপতির হামলায় জামাত কর্মী গুরুতর আহত হয়েছে। তারপর কুড়িগ্রামে ভোট দিয়ে তর্কের জেরে কেন ধানের শেষে ভোট দেয় না এই কারণে জামাত নেতাকে কুপিয়ে আহত করেছে। কুড়িগ্রামে সেমভাবে আহত করেছে। বাগেরহাট তারপরে হচ্ছে যশোরে বাড়িতে এবং দোকানপাটে সংঘবদ্ধ হামলা করেছে। বরিশালে বিএনপি কর্মীদের উপর হামলা করেছে জামাত কর্মী এবং এনসিপি কর্মী আহত হয়েছে। তারপরে পাটগ্রাম লালমনিরহাটের পাটগ্রামে সেখানে আহত হয়েছে বিরোধী দলীয় 11 দলীয় ঐক্যজোটের নেতা কর্মীরা। মিরর শহরে হামলা হয়েছে। তারপরে হচ্ছে আমাদের 22 শিক্ষার্থী আজহারুল ইসলামের বাড়িতে হামলা হয়েছে। তারপরে চকরিয়ায় বিএনপির সন্ত্রাসীরা দফায় দফায় হামলা করেছে এবং জামাত এবং এনসিপি কর্মীদের বাড়িতে স্টিল হামলা চলছে। তারপরে সোনাগাজীতে চলেছে। তারপর হচ্ছে নকলায় বিএনপি সমর্থকদের হামলায় জামাত এবং এনসিপি নেতাকর্মীদের হাত পায়ের আহত করে রক কেটে দিয়েছে অলরেডি। তারপরে হচ্ছে সিরাজগঞ্জে ইউনিয়ন জামাতের আমিরের বাড়িতে অগ্নিসংযোগ এবং আক্রমণ চলেছে। তারপরে হচ্ছে গুরুপাড়ায় ধারালো অস্ত্রের আঘাতে বিএনপির বিদ্রোহী প্রার্থীর উপর আক্রমণ করেছে। দিরায়ে বিএনপি কর্মীরা জামাত কর্মীদের উপর হামলা করেছে। বরগুনা 2 বিএনপি নেতা কর্মীরা হামলায় জামাত কর্মীরা আহত এবং দোকানপাট ভাঙচুর করেছে। দেওয়ানগঞ্জে সেম ঘটনা। ঠাকুরগাঁও 2 এ হচ্ছে বিজয়ের পর জামাত এবং এনসিপি নেতা কর্মীদের উপর হামলা করেছে এবং জবাই করার স্লোগান দিয়েছে প্রকাশ্যে। ঢাকা 12 আসনেও সেম ভাবে হামলা করেছে। সম্মানিত বন্ধুগণ, এই হামলা দুই প্রকারের। একটা হচ্ছে বিএনপি প্রার্থী কেন হেরেছেন সেজন্য তার অন্যান্য প্রার্থী এবং বিদ্রোহী প্রার্থীর উপর দায় দিয়ে অন্যান্য বিএনপি নেতাকর্মীদের উপর হামলা করে আহত করছে। আরেকটি হচ্ছে বিএনপি প্রার্থী বিজয়ী হওয়ার পরে জামায়াত এবং এনসিপি প্রার্থী এবং তাদের সমর্থকের উপর প্রকাশ্যে হামলা করছে। এটা আমাদের শিক্ষার্থীরা ইভেন 9 বছরের শিশু রেহাই পায়নি। এটা খুবই দুঃখজনক। আমরা আশা করেছিলাম এই ইলেকশনের পরে বিরোধী দল এবং সরকারি দল তার জায়গা থেকে বিজয়ী এবং অন্যান্য প্রার্থীরা যেভাবে ভূমিকা রাখার কথা ছিল সেটি রাখবেন এবং অন্তত নতুন বাংলাদেশ আমরা পাবো। কিন্তু আমরা লক্ষ্য করেছি 2008 সালে আওয়ামী লীগ এবার বিএনপি যে আসন পেয়েছে তার চাইতে অনেক বেশি আসন পেয়ে 263টি আসন পেয়েছিল। এতগুলো আসন পেয়েও তারা এত দ্রুত এত ভয়ঙ্কর ফেসিবাদ আক্রমণ করার সাহস করে। সেখানে আজকে একদিন পার না হতেই 24 পরবর্তী ইলেকশনে বিএনপি যেভাবে তার নেতাকর্মীদের হামলাকে ঠেকাতে ব্যর্থ হচ্ছে এবং বরং সেটিকে এনজয় করছে, সুপ্রিম মিডিয়ার জায়গা থেকে এটিকে অ্যাড্রেস করা হচ্ছে না, আইন শৃঙ্খলা বাহিনী সেটিকে রোধ করার জন্য কোনো চেষ্টা করছে না, এটি একটি ভয়ঙ্কর বার্তা দিচ্ছে। আমরা স্পষ্ট বার্তা দিতে চাই, আমাদের শিক্ষার্থীর কোনো পরিবার, আমাদের শিক্ষার্থীরা আহত হলে, দেশের জনগণ আহত হলে আমাদের জায়গা থেকে আমরা আবারও মাঠে নামতে বাধ্য হব। আমরা এখন আশাবাদী জনাব তারেক রহমান সহ তার দলীয় নেতৃবৃন্দ যারা বিজয়ী হয়েছেন এবং যারা সরকারি দলে যেতে যাচ্ছেন, সরকার গঠন করতে যাচ্ছেন, তারা অন্তত এবার আওয়ামী আচরণকে কপি করবেন না, অন্তত তারা আওয়ামী আচরণকে ফিরিয়ে আনবে না। তারা আওয়ামী লীগ হতে চাবেন না, এটা আমরা আশা করতে চাই। আমরা আশা করতে চাই আবার নতুন করে ফেসিবাদ হতে চাইবেন না। আমরা আবার আশা করতে চাই নতুন করে বিরোধী দলের উপরে মামলা হামলা আক্রমণের যে রীতি এতদিন ছিল 24-এর সময় যেটি বন্ধ হয়ে গেছে সেটি আবার ফিরাবেন না। আমরা আশা করতে চাই গত 2 দিন ধরে ছাত্র দলের নেতারা বিভিন্ন শিক্ষার্থীকে যেভাবে গ্রুপে হুমকি দিচ্ছেন, অনলাইনে হুমকি দিচ্ছেন এবং দেখিয়ে নেওয়ার হুমকি দিচ্ছেন এবং মাঠে না নামার জন্য, মাঠে নামলে তাকে ট্যাগ দিয়ে হামলা করা হবে বলে হুমকি দিচ্ছেন বিভিন্ন ক্যাম্পাসে, সেখান থেকে ফিরে এসে ভালো পথে ফিরে আসবেন। ছাত্র লীগের কিংবা আওয়ামী লীগের আচরণকে আবার কপি করে আবার ফেসিবাদ হতে চাবেন না, আমাদেরকে আবারও আবু সাইদ হতে রাস্তায় নামতে বাধ্য করবেন না, সেটা আমরা আশা রাখতে চাই। সম্মানিত বন্ধুগণ, এই আশাবাদ ব্যক্ত করে আমরা এটাও ঘোষণা দিতে চাই, যদি তারা এটা চলমান রাখে, এই হামলা আক্রমণ চলমান রাখে, আমরা দিন শেষে শিক্ষার্থীদের নিয়ে আবারও মাঠে নামতে বাধ্য হব। দয়া করে আমাদেরকে ফেসিবাদ বিরোধী আন্দোলনের মতো সেই ভয়াবহ রক্তক্ষয়ী আন্দোলনে আমাদেরকে যেতে বাধ্য করবেন না। আমরা আপনারা ঠিক হয়ে যাবেন, সঠিক পথে আসবেন, সেটা আশা রাখতে চাই। এবার কথা নিয়ে আসার জন্য অনুরোধ করছি ডাকসুর বিপি আবু সাদিক মোহাম্মদ কায়েমকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সাংবাদিক বন্ধুদের শুভেচ্ছা জানাচ্ছি। একই সাথে বাংলাদেশের সকল নাগরিকদেরকে, সকল ভোটারদেরকে ধন্যবাদ জানাচ্ছি। উৎসবমুখর পরিবেশে ভোটাররা ভোট কেন্দ্রে এসেছেন এবং গণভোটে হাঁ বিজয় হয়েছে। এই গণভোটে হাঁ বিজয় হওয়ার মাধ্যমে জুলাইয়ের শহীদদের আকাঙ্ক্ষা বিজয় হয়েছে। এখন আমরা চাই দ্রুত সময়ের মধ্যে এই গণভোটের হাঁ বিজয় হওয়ার পরে জুলাই সনদটা যেন দ্রুত সময়ের মধ্যে বাস্তবায়ন হয়। সে জায়গায় সরকারি দল এবং বিরোধী দল এবং যারা দায়িত্বে আছে তারা সার্বিকভাবে কাজ করবে এবং আমাদের জায়গা থেকে আমরাও সার্বিকভাবে সহযোগিতা করবো ইনশাল্লাহ। আপনারা দেখেছেন এই গণভোটে হাঁয়ের পক্ষে আমরা সারা দেশব্যাপী ক্যাম্পেইন করেছি, প্রতিটি পাড়ায় গিয়েছি, মহল্লায় গিয়েছি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে গিয়েছি। আমরা চেষ্টা করেছি নাগরিকদের মধ্যে গণভোটে হাঁয়ের পক্ষে সচেতনতা তৈরি করার জন্য।
তো আলহামদুলিল্লাহ সেই রেসপন্সটা আমরা এবার ভোটে দেখতে পেয়েছি। যদিও অনেক প্রতিকূলতা ছিল, একটা রাজনৈতিক দলের তৃণমূল পর্যায়ে বিভিন্নভাবে নায়ের পক্ষে ক্যাম্পেইন করা হয়েছে, তারপরও জনগণের যে স্বতঃস্ফূর্ত রেসপন্স, সেই রেসপন্সের মাধ্যমে গণভোটে হ্যাঁ বিজয় হয়েছে। সেখানে বাংলাদেশের সকল নাগরিকদেরকে, সকল ভোটারদেরকে আমরা আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আর এই জুলাই বিপ্লব পরবর্তী আমরা সবাই বলছি নতুন বাংলাদেশ, নতুন রাজনীতি, নতুন রাজনৈতিক সংস্কৃতি, এবং এই নতুন সব কিছুর জন্যই আমরা আমাদের জায়গা থেকে চেষ্টা করছি। ডাকসুর জায়গা থেকে আপনারা দেখতে পেয়েছেন, আমরা দায়িত্ব নেওয়ার পরে 4 মাসে আমরা দেখিয়েছি, এক্সাম্পল সেট করেছি কিভাবে ছাত্রের অধিকার নিশ্চিত করতে হয়, কিভাবে একটা নিরাপদ ক্যাম্পাস গড়ে তুলতে হয়, কিভাবে আমার যারা প্রতিপক্ষ আছে তাকে সম্মান করতে হয়, কিভাবে বিশ্ববিদ্যালয়ের জন্য একটা সকল মানুষ এবং সকল প্রাণীর জন্য একটা নিরাপদ ক্যাম্পাস হিসেবে বিনির্মাণ করতে হয়। তো সেই জায়গা থেকে আমরা এক্সাম্পল সেট করেছি। আমরা আশা করেছিলাম এবার নির্বাচন পরবর্তী ওই ধরনের একটা এক্সাম্পল হবে যেখানে সকল নাগরিকরা নিরাপদ থাকবে, প্রতিপক্ষ যারা থাকবে, যারা প্রতিদ্বন্দ্বী হবে, তারা কেউ শত্রু হবে না, যে জিতবে এবং যে বিজিত হবে সবাই নিরাপদ থাকবে, এবং যারা জয়ী হবে তারা বিজিতদের নিরাপত্তা এনশিওর করবে। কিন্তু আমরা অবাক হয়েছি, নির্বাচন পরবর্তী 24 ঘন্টার মধ্যে সারা দেশের মধ্যে 3টা লাশ পড়েছে, খুবই অপ্রত্যাশিত। এই জুলাই বিপ্লব পরবর্তী যদি এইভাবে আবার লাশের কথা আমাদের শুনতে হয়, এবং শতাধিক জায়গায় আমরা হামলার চিত্র আপনারা দেখতে পেয়েছেন, আমরাও প্রতিনিয়ত পাচ্ছি। ইতিমধ্যে আমাদের ডাকসুর জিএস যে তালিকা পাঠ করেছেন, আমাদের তালিকাটা আরও অনেক দীর্ঘ, আমরা ডকুমেন্টেশন করছি এবং প্রত্যেকটা ডকুমেন্টস আমাদের কাছে আছে, আমরা আপনাদের কাছে দিয়ে দিব। তো এটা আমরা অবাক হয়েছি, যেখানে এই জুলাই বিপ্লব হয়েছে এই ফেসিবাদী কাঠামো ভেঙে দেওয়ার জন্য, হাসিনাবাদী যে রাজনীতি, সেই রাজনীতিকে ভেঙে নতুন রাজনীতি বিনির্মাণ করার জন্য। কিন্তু আমরা দেখতে পাচ্ছি সেই হাসিনার রাজনীতি, যে ফেসিবাদে আমরা যেমন দেখতে পেয়েছি নির্বাচন পরবর্তী সহিংসতা, মারামারি, হুমকি, দেখে নেওয়ার হুমকি, সেই রাজনীতি আমরা আবার দেখতে পাচ্ছি। 24 ঘন্টায় 3টা লাশ পড়েছে, শতাধিক জায়গায় হামলা হয়েছে। আমরা হুঁশিয়ার করতে চাই, যারা এখন দায়িত্বশীল পর্যায়ে এসেছেন, যারা সরকারি দল হবেন, প্রত্যেক নাগরিকের নিরাপত্তা আপনাদেরকে ইনশিওর করতে হবে। আর যদি একটা লাশ পড়ে এবং এই লাশ যারা ফেলিয়েছে তাদেরকে বিচার আওতায় নিয়ে আসতে হবে। যদি আপনারা ব্যর্থ হন তাহলে আমরা আবার রাজপথে নামবো, আবার আবু সাঈদের উত্তরসূরি রাজপথে নামবে। আমাদের কাছে প্রত্যেক মানুষের নিরাপত্তা গুরুত্বপূর্ণ, এবং এই শতাধিক জায়গায় যে হামলা হচ্ছে, যে মাফিয়াতন্ত্র শুরু হয়েছে, যে সন্ত্রাস তৈরি হয়েছে, এখনই বন্ধ করতে হবে। আপনি নির্দেশনা দেন, আপনাদের নেতাকর্মী যারা আছে, জনাব তারেক রহমান, তাদেরকে আপনি সুস্পষ্ট নির্দেশনা দেন, এই সন্ত্রাসবাদী রাজনীতি বাংলাদেশে চলবে না, এই হুমকি দেওয়ার রাজনীতি বাংলাদেশে চলবে না। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই 11 দলীয় জোট এবং 11 দলীয় জোটের বাংলাদেশ জামাত ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানকে। নির্বাচন পরবর্তী চাইলে উনি দেশে অনেক ধরনের অস্থিতিশীল করার কথা বলতে পারতেন, এবং ফিল্ড লেভেলে কিন্তু ওই ধরনের চাপ ছিল, কিন্তু তিনি সারা দেশের নেতাকর্মীদেরকে শান্ত থাকার জন্য নির্দেশ দিয়েছেন, এবং রায় মেনে নিয়ে যে সমস্ত জায়গায় আপত্তি আছে সেগুলো নিয়মতান্ত্রিকভাবে সেগুলো উত্থাপন করার জন্য তিনি নির্দেশনা দিয়েছেন। তো সরকারি দল যারা হচ্ছে তাদের তো দায়িত্ব ছিল তাদের নেতাকর্মীদেরকে এই ধরনের সাবধান করা, কিন্তু আমরা দেখতে পেয়েছি তার ব্যর্থ দেখতে পেয়েছি। সারা দেশে স্টিল হামলা চলছে, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমাদের 4 জন শিক্ষার্থীদের উপর হামলা হয়েছে, তাদের পরিবারের উপর হামলা হয়েছে, হাসপাতালে বেঁধে একজন শিক্ষার্থী এখনো কাতরাচ্ছে, যেটা আমাদের অনেক বেশি এই ঘটনাগুলো দেখে আমরা এবং পুরো জাতি অনেক বেশি হতাশ হচ্ছে। তা আমরা আশা করব বিএনপির জায়গা থেকে এবং যারা সরকারি দল হচ্ছে এই জায়গায় যারা এই সমস্ত হামলা করছে এবং এই ধরনের হুমকি দিচ্ছে, তাদের বিরুদ্ধে যেন দ্রুত সময়ের মধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়। এরাই দেশের স্থিতি অবস্থা চায় না, তারা দেশে গণতন্ত্র চায় না, তারা এখানে বাংলাদেশের মধ্যে সে আবার মাফিয়াতন্ত্র চায়। সুতরাং এই যারা মাফিয়াতন্ত্র চায়, যারা সন্ত্রাসী, তাদের বিরুদ্ধে আমাদের জিরো টলারেন্স নীতি ঘোষণা করতে হবে। আমরা আশা করব জনাব তারেক রহমান সে জায়গায় তিনি তার নেতাকর্মীদেরকে সামলাবেন এবং দেশের একটা সুন্দর গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত করার জন্য তিনি কাজ করবেন। একই সাথে আমরা দেখতে পাচ্ছি ক্যাম্পাসগুলোতে বিভিন্ন ধরনের হুমকি আসছে, শিক্ষার্থীদেরকে ভয় ভীতি দেখানো হচ্ছে, দেখে নেওয়ার হুমকি দেওয়া হচ্ছে। আরে ভাই, আমরা সাবধান করছি, এই হুমকির রাজনীতি এখন চলবে না। এই ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের প্রত্যেকটা ক্যাম্পাসের শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। কোনো একজন শিক্ষার্থীর গায়ে যদি একটা টুকা পড়ে, আমরা আমাদের জীবন আমরা তাদের সামনে গিয়ে দাঁড়াবো আবু সাঈদের মতো। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশের কোনো ক্যাম্পাসে কেউ যদি গণরুম তৈরি করতে চায়, গ্যাস রুম কালচার তৈরি করতে চায়, সে আবার ভাইয়ের পলিটিক্স তৈরি করতে চায়, সে আবার দাসের রাজনীতি করতে চায়, আমরা হইতে দিব না, আমরা বেঁচে থাকতে এটা হইতে দিব না, সেটা চলবে না। সে রাজনীতি গণ হয়ে গেছে। সুতরাং কেউ যদি আবার মনে করেন যে না ক্ষমতা আসছি, আমি ক্ষমতা দেখায় হল দখল করব, আমি ক্ষমতা দেখায় কারোর উপর নির্যাতন করবো, জুলুম করবো, সেগুলো চলবে না। যে করবেন তার বিরুদ্ধে আমরা প্রতিরোধ জারি রাখবো। আমরা যদি এরকম দেখতে পাই, এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদেরকে আমরা আশ্বস্ত করছি আপনারা কাউকে ভয় পাবেন না, সে যে হোক। কেউ যদি হুমকি দেয়, আমরা ইতিমধ্যে ডাকসুর পক্ষ থেকে আমাদের পেজে ঘোষণা দিয়েছি, আইন ও মানবাধিকার সম্পাদক নাম্বার দিয়েছেন, একটা মেল দিয়েছি। কেউ যদি হুমকি দেয়
আমাদেরকে অভিযোগ দিবেন, আমরা দেশীয় আইন এবং বিশ্ববিদ্যালয়ের যে আইন সেই অনুযায়ী আমরা তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করব। আমরা চাই না এই কথাগুলো আমাদের জন্য খুবই কষ্টের। আমরা চেয়েছিলাম জুলাই বিপ্লব পরবর্তী নতুন বাংলাদেশ হবে একটা ঐক্যের বাংলাদেশ। নতুন বাংলাদেশ হবে কীভাবে আমরা সারা বিশ্বব্যাপী নেতৃত্ব দিতে পারি বিজ্ঞান, প্রযুক্তি, শিল্প, সাহিত্য, সংস্কৃতির মাধ্যমে এবং জাতীয় ঐক্যের মাধ্যমে বাংলাদেশকে একটা পূর্ণাঙ্গ ন্যাশন হিসেবে কীভাবে বিল্ড আপ করতে পারি, সে বাংলাদেশ হবে। এবং নির্বাচন পরবর্তী আমরা সেটা আশা করেছিলাম, কিন্তু যে সহিংসতা, যে সংঘর্ষ এবং যেভাবে হুমকির যে রাজনীতি প্রতিযোগিতা শুরু হয়েছে, যেটা খুবই অপ্রত্যাশিত। তো আমরা আশা করব এখনই সময় আছে, সরকারি দল, বিরোধী দল যারা আছেন আপনারা দ্রুত বসে নেতাকর্মী যারা আছে সারা দেশে যারা উচ্ছৃঙ্খলা করছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করুন, তাদেরকে আইনের আওতায় নিয়ে আসুন এবং এর মাধ্যমে আমরা একটা সুন্দর সুখী সমৃদ্ধ একটা শহীদের আকাঙ্ক্ষার আলোকে নতুন বাংলাদেশ বিনির্মাণ করতে চাই। আমরা আশা করছি সে জায়গায় আপনারা সার্বিকভাবে আমাদেরকে সহযোগিতা করবেন এবং দেশের যে সুন্দর একটা স্থিতি অবস্থা তৈরি করার জন্য আমরা সবাইকে নিয়ে একসাথে আমরা কাজ করতে চাই। ধন্যবাদ। আমাদের সাদিক ভাই একটা প্রশ্ন, ধরেন ইত্তেফাকে ডিবিসিতে কয়েকটি নিউজ আছে বিএনপি নেতাকর্মীদের বাড়িতে হামলা হয়েছে, আপনারা কি সেগুলোর প্রতিবাদ করছেন? ইয়েস, হ্যাঁ, ওকে। একটা সম্পূর্ণ কোশ্চেন, সেটা হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেকেই বলছেন যে হচ্ছে যশোরে একটি হামলা হয়েছে, যেটি জামাত কর্মীরা হামলা করেছেন বিএনপি কর্মীদের উপরে, কিন্তু ডাকসু শুধুমাত্র বিএনপি নেতা কর্মীদের হামলার বিষয়গুলো কি সামনে আছে? এক্ষেত্রে ডাকসু আসলে জামাতের ন্যায্য বৃত্তির পরিচয় দিচ্ছে কিনা? ওকে। এটা সামাজিক যোগাযোগ মাধ্যমে এই কথাটা আছে। জি জি, ধন্যবাদ। আরেকটি সম্পর্ক করি, পঞ্চগড় জেলার বোদা উপজেলায় জামায়াতের ইউনিয়ন পর্যায়ে যে পুরো যে সেক্রেটারি আছেন তিনি, ওনার দ্বারা আমরা শিকার হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপি নেতাকর্মী এবং গতকালকে লাইভ করেছেন তারা। আপনারা জানেন কিনা জানি না, আসলে সেই বিষয়টা নিয়ে আসলে আপনাদের পদক্ষেপ কী? আচ্ছা, নিজ এলাকায় ওই শিক্ষার্থীরা নিজ এলাকায় ভোট দিতে গিয়েছেন, ভোট অন্য কোথাও দিয়েছেন বা অন্য কারো এজেন্ট ছিল অন্য কোনো দলে, সেজন্য আক্রমণ হয়েছে। যে কটা প্রশ্ন আছে, নাম্বার 1 এই থেকে কোনো প্রশ্ন ছিল ভাই? হামলা, হ্যাঁ, সবগুলো যেমন কয়েকটা জায়গায় খুনের যদি ঘটনা বলি, একটা জায়গায় ঘটনা ঘটেছে বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন, বিএনপির বিদ্রোহী প্রার্থী জয়ী হয়েছেন, তিনি বিএনপির এখন উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক এবং উত্তর জেলা বিএনপির সদস্য, কিন্তু তিনি ধানের শীষ মার্কায় ইলেকশন করেন নাই। তিনি স্টিল বিএনপির ওই পোস্টে আছেন, কিন্তু বহিষ্কার করা হয় নাই। তিনি ইলেকশন করেছেন কোন পোস্টে? তিনি অন্য কোনো মার্কায় ইলেকশন করেছেন। তিনি আবার আক্রমণ করেছেন বিজয় হওয়ার পরে বিএনপির উপরে, এবং বিএনপি প্রার্থীর লোকেরা গুরুতর আহত হয়েছেন। বিএনপির ধানের শীষ মার্কার প্রার্থীরা গুরুতর আহত হয়েছেন। আক্রমণ করেছেন কে? স্বতন্ত্র প্রার্থী, যিনি উপজেলা বিএনপির বর্তমান যুগ্ম আহ্বায়ক। এইভাবে করে বিভিন্ন জায়গায় বেশিরভাগ, যেমন আমরা বাফলে একটা ঘটনা দেখেছিলাম, প্রথম শুনেছি সেটা জামাত আক্রমণ করেছে, পরে আমরা ফোন দিয়েছি, ঘটনা কি ওইখানেও সেম ভাবে যে কেন হেরেছে সেজন্য দুই দলের মধ্যে মারামারি, যে আমরা কেন হারলাম। তবে আমাদের জায়গা থেকে প্রত্যেকটা আক্রমণের বিরুদ্ধে, যদি কোথাও জামাতে যদি এটা করে, এনসিপিও করে, কারোর উপর আক্রমণ করে, আমরা এটার বিরুদ্ধে থাকবো। আপনারা ডকুমেন্ট দেবেন। আমি 3টা ঘটনা চেক করেছি নিজের দায়িত্ব নিয়ে, যেটা এনসিপির বিরুদ্ধে অভিযোগ আসছে এবং জামাতের বিরুদ্ধে অভিযোগ আসছে। 3টাই পরে গিয়ে দেখি কেন হারছে, হারার কারণে এক গ্রুপকে দায়ী দিয়ে একে অপরকে আক্রমণ করা শুরু করেছেন। তো এর বাইরে 3টা কেসের বাইরে অন্য কোনো কেস থাকে, যদি জামাত দায়ী থাকে তার বিরুদ্ধে আমরা দাঁড়াবো, যদি এনসিপি দায়ী থাকে তার বিরুদ্ধে দাঁড়াবো। কিন্তু এখন এই যে 3টা লাশ হলো, 3টা লাশেই হয় বিদ্রোহী প্রার্থী, দুজনেই বিএনপির, বিদ্রোহী এবং ধানের শীষ, অথবা ধানের শীষ জিতেছে, অন্য কেউ হারছে, অথবা নিজেরা কেন হারছেন, এইভাবে নানা কারণে আহত এবং হত্যাকাণ্ডগুলো হচ্ছে। এটা খুবই দুঃখজনক এবং খুবই লজ্জার আর কি, যেখানে আবু সাঈদের মতো একটা লাশ, আবরার ফাহাদের মতো একটা লাশ, পুরো দেশ কাঁপন ধরেছে, পুরো দেশে অভ্যুত্থান হয়েছে, আন্দোলন হয়েছে, সেখানে একদিনে চুপিচাপি 3টা লাশ আপনি ফেলে দেবেন, 3জনকে মেরে ফেলবেন, মিডিয়াতেই আসবে না, ইন্টারন্যাশনাল কোনো মিডিয়াতে আসবে না, ন্যাশনাল মিডিয়াতে আসবে না, চাপা দিয়ে দিবেন। এটা খুবই অ্যালার্মিং। মনে হচ্ছে আরেকটা ফ্যাসিবাদ মাথার উপর চেপে বসছে কিনা, আমরা এটা চাই না, সেটাই মূলত জানানো। থ্যাংক ইউ। ঠিক আছে, থ্যাংক ইউ। সাদিক ভাই, এভাবে যদি প্রতিনিয়ত হামলা আরো চলমান থাকে, সেক্ষেত্রে শিবির বা জামাতের পক্ষ থেকে প্রতি হামলা করা হবে কিনা, এরকম কোনো মানে প্রতিরোধ করার ক্ষেত্রে আপনারা কোনো হামলা করবেন কিনা, এরকম আমরা বরং যেটা বলতে চাই সেটা হচ্ছে হামলা প্রতি হামলা কোনোটাই উচিত না, কোনোটাই জাস্টিফাই করার মতো ব্যাপার না। কোথাও আক্রমণ হলে সেখানকার দায়িত্বরত যিনি বিজয়ী প্রার্থী এবং প্রশাসন যারা, তাদের দায়িত্ব হচ্ছে এটাকে ট্যাকেল দেওয়া এবং এটাকে সেফ রাখা এবং তাদের নিরাপত্তা নিশ্চিত করা, যারা আক্রমণ করে তাদের পানিশমেন্ট নিশ্চিত করা। পাল্টা হামলা কোনো জাস্টিফিকেশন দেওয়ার কোনো সুযোগ নেই। কেউ করলে আমরা সেটার বিরুদ্ধে থাকবো। আর এটা সব দলের ব্যাপার। আমাদের জায়গা থেকে যে কোনো বেআইনি কাজের, যে কোনো অপরাধীর বিরুদ্ধে আমরা থাকবো, সেটা আমাদের ভয়েস অলওয়েজ থাকবে। থ্যাংক ইউ। বলেছি অলরেডি। থ্যাংক ইউ।